মা, মা, দিঘিতে একটা মানুষ ভেসে উঠেছে, তাড়াতাড়ি এসে দেখে যাও। কি সব ফালতু কথা বলছিস রাসেল? দিঘিতে মানুষ আসবে কোথা থেকে? হ্যাঁ মা, তুমি বিশ্বাস না হলে দেখে যাও। কাজের সময় যাচ্ছে, এখন আসছ দুষ্টামি করতে? হ্যাঁ, যা গিয়ে দেখ তো তোর আপু গোসল করে উঠছে কিনা। আপু তো অনেক আগেই গোসল করে চলে এসছে মা। মা মা দেখো, অনেক মানুষ চিল্লাচিল্লি করছে, দিঘিতে একটি মানুষ ভেসে উঠেছে। এখন বিশ্বাস হবে তো নাকি? রেহানা বিবি এইবার একটু আগ্রস হলো। গিয়ে দেখল 10 থেকে 12 বছর বয়স হবে একটি ছেলে দিঘির মাঝখানে ভেসে রয়েছে। সবাই উপরে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছে। কেউ ছেলেটাকে তুলতে পানিতে নামছে না, আর বাড়িতে কোনো পুরুষও নেই যে ছেলেটাকে তুলবে। দুপুরবেলা সব পুরুষরা বিভিন্ন কাজে ব্যস্ত। আহারে, কোন মার জাদুটা জানি। রেহানা বিবি পানিতে নেমে ছেলেটাকে বহু কষ্টের পর পাড়ে তুলে আনলো। সবাই ধরাধরি করে ছেলেটাকে উপরে এনে শোয়ালো। সবাই ভাবল ছেলেটি মরে ভেসে উঠেছে। আশেপাশের অনেক মানুষ চিল্লাচিল্লির আওয়াজ শুনে ছেলেটাকে দেখতে আসে। কেউ বলছে, এমন ছেলে তো আমাদের এই এলাকায় নেই, কোথায় থেকে আসলো ছেলেটি? আরেকজন বলল, মনে হয় রাতে ছেলেটিকে মেরে দিঘিতে ফেলে দিয়েছিল এবং এখন লাশটি ভেসে উঠেছে। পাশে দাঁড়ানো একজন বলল, মনে হয় মা বকা দিয়েছিল, অল্প বয়সের ছেলে তো, মনে হয় মায়ের সাথে রাগ করে হয়তো রাতে এসে দিঘিতে ঝাঁপ দিয়েছে। নানানজন নানান রকম কথাবার্তা বলতে শুরু করল। ছেলেটির বুকের দিকে রেহানা বিবির নজর যায়, দেখে বুক নড়ছে, তার মানে নিঃশ্বাস ফেলছে। ছেলেটি বেঁচে আছে। ছেলেটির পেটে অনেক পানি রয়েছে। পেটে চাপ দিয়ে পানিগুলো বের করল। ছেলেটাকে নিয়ে শুকনো স্থানে শোয়ালো। কিছুক্ষণ পর ছেলেটির জ্ঞান ফিরল। ছেলেটার জ্ঞান ফেরাতে উপস্থিত সবাই অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি রেহানা বিবি। সময় মতো পানিতে নেমে কোনো এক মায়ের সন্তানকে বাঁচাতে পেরে। ছেলেটিকে জিজ্ঞেস করল, বাবা, তোমার বাড়ি কোথায়? আর দিঘিতেই বা ঝাঁপ দিলে কেন? যদি একটা কিছু হয়ে যেত? ছেলেটি কিছুই বলেনি। ছেলেটি সবার দিকে তাকিয়ে রইল এক পলকে, কিছুই বলছে না। কাউকেও চিনতেও পারছে না ছেলেটা। সবাইকে অচেনা অচেনা লাগছে। রেহানা বেবি বলল, সবাই সরে যাও, হয়তো একসাথে এতগুলো মানুষ জড়ো হওয়াতে ছেলেটা অনেক ভয় পেয়েছে, তাই হয়তো কারো কোনো কথার উত্তর দিতে চাচ্ছে না। আমি বরং তাকে নিয়ে কিছু খাবার খাওয়াই, দেখি পরে কোনো কিছু বলে কিনা। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। তালুকদার বাড়ির দিঘিতে একটি ছেলে পাওয়া গিয়েছে। সে কারো সাথেই কথা বলছে না, আর কেউ তাকে চিনতেও পারছে না। ছেলেটা কার, খুঁজে নিয়ে যাও। 2 দিন পর এই সংবাদ শুনে পাশের বাড়ির অসুস্থ 90 বছরের এক বৃদ্ধ ছেলেটাকে দেখার জন্য তালুকদার বাড়িতে চলে আসলো। খবরটা শুনে ওনার ভেতরে কেন জানি একটা সন্দেহ সৃষ্টি হলো। দিঘিতে তো আজ 75 বছর ধরে কোনো এমন ঘটনা ঘটেনি, তাহলে এই বাচ্চাটা কি করে ভেসে উঠল? নিশ্চয়ই এটার কোনো রহস্য রয়েছে। রেহানা বিবি, কি ঘরে আছো? শুনলাম দিঘিতে একটি ছেলে পাওয়া গিয়েছে। কোথায় সেই ছেলেটি? দেখতে চলে আসলাম তোমার বাড়ি। হাঁটতে খুবই কষ্ট হয়েছে, তবুও বৃদ্ধ বয়সে এমন ঘটনা শুনলে কি আর বাড়িতে মন বসে থাকে? রেহানা বিবি বলল, আসেন চাচা, ঘরে আসেন, বসেন। ছেলেটি তো এখন ঘুমাচ্ছে। আজ 2 দিন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমায়। কেউ কিছু জিজ্ঞেস করলে ছেলেটি কোনো উত্তরই দিচ্ছে না, শুধু তাকিয়ে থাকে। মনে হচ্ছে অনেক ক্লান্ত, কিছু একটা বলতে চায় কিন্তু বলেনি। বৃদ্ধ চাচা ঘুমন্ত ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন চোখ কোথাও ফিরাচ্ছেই না। ছেলেটির গলায় একটা লকেট দেখতে পেল। প্রায় 10 মিনিট তাকিয়ে থাকার পর বলল, রেহানা বিবি, আমি ছেলেটাকে চিনতে পেরেছি। রেহানা বিবি পাশের রুম থেকে এসে বলল, কি বলছেন চাচা, কিভাবে চিনেন আপনি? হ্যাঁ, আমি চিনি, ওর নাম জোরা। সেই ফিরে এসেছে। এটা ভেবে নিতে পারছি না। রেহানা বিবি বলল, ফিরে আসছে মানে? চাচা, কিছুই বুঝলাম না আপনার কথা। হ্যাঁ মা, জোরা ফিরে এসেছে। জোরার নানার বাড়ি পাঠান বাড়ি। জোরা আহসান পাঠানের নাতি। জোরা ছোট থেকেই নানার বাড়িতেই থাকত। 1745 সালের ঘটনা। তখন খুবই ভয়াবহ ছিল এই দিঘিটি। জোরা দিঘিতে গোসল করার সময় তারা জোরাকে নিয়ে যায়। ওই দিন জোরা সহ ওরা 5 জন দিঘিতে ডুবোডুবি করছিল। 3 জনকে মৃত পাওয়া গিয়েছিল, একজন জীবিত ফিরে এসেছিল। 2 দিন পর সেও মারা যায়। আজ এত বছর পর জোরা ফিরে এসেছে।
সত্যি খুবই অবাক হওয়ার বিষয়। রেহানা বেবি বলল, চাচা কি সব অজান্তা কথা বলছেন? হ্যাঁ, এত বছর পর কেউ জীবিত ফিরে আসবে কি করে? ও যদি জোড়া হয়ে থাকে, জোড়া রাতে দিঘিতে ঝাঁপ দিয়েছে, ভাগ্যক্রমে জোড়া বেঁচে যায়, জোড়া পানিতে ভেসে ওঠে। বৃদ্ধ চাচা, না রে মা, বয়স হয়েছে ঠিকই, কিন্তু এতটা স্মৃতি ভোলার মানুষ আমি নই। মা, তুমি কি জোড়ার গলায় লকেটটির দিকে নজর দিয়েছ? রেহানা বেবি বলল, হ্যাঁ চাচা, কিন্তু এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? বৃদ্ধ চাচা, শোনো মা, এটা জোড়ার ছোট থাকা অবস্থায় ওর নানা একজন হাকিমের কাছ থেকে পরা লকেট এনে জোড়ার গলায় দিয়েছিল। জোড়াদের বাড়িতে এক ডায়রিয়া রোগ দেখা দিয়েছিল। পুরো বাড়িটার অনেক মানুষই সেই ডায়রিয়ায় পড়েই ছাপ। ডায়রিয়া রোগে জোড়ার বাবাকেও ধরেছিল। জোড়ার বাবাও মারা যায়। জোড়ার মা জোড়াকে নিয়ে বাবার বাড়ি চলে আসে। সেই যাত্রায় জোড়াকে ওই রোগে ধরতে পারেনি। জোড়ার নানার বাড়ি ছিল গাছগাছালি ও জঙ্গলে ভরা। জোড়ার মার শ্বাসের রোগ ছিল। জোড়ার মার জন্মের পর থেকেই আলগার আচর মানে জিন ছিল, তৎকালীন গ্রামের ভাষা ছিল। একদিন জোড়ার মার প্রচুর শ্বাস ওঠে, চোখ মুখ অনেক লাল হয়ে যায়। রাতেই জোড়ার মা মারা যায়। জোড়ার কোনো ক্ষতি যাতে না হয় সে কারণে জোড়ার নানা এক হাকিমের কাছ থেকে গলায় এই লকেটটি এনে জোড়াকে পরিয়ে দিয়েছিল। জোড়া যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, আমরা সবাই জোড়াকে মেয়েদের লকেট পরে হাঁটে বলে দুষ্টুমি করে অনেক খেপাতাম। আমাদের কারণে একদিন জোড়া লকেটটি খুলে রাখে ঘরে। সেই দিনই জোড়ার সাথে একটি ঘটনা ঘটে। জোড়ার পুরো শরীর লালচে বর্ণের হয়ে যায়। এতে সবাই অনেক ভয় পায়। জোড়ার নানা জোড়াকে সেই হাকিমের কাছে নিয়ে গেল। উনি বলে, জোড়াকে দেওয়া ছোটকালের সেই লকেটটি খোলার কারণেই তার এমন হয়েছে। জোড়াকে তার মায়ের সাথে থাকা সেই আলগাটে আচর করতে চেয়েছিল। তারপর থেকে আমরা আর জোড়াকে মেয়েদের লকেট পরে ঘুরছে বলে খেপায়নি। এদিকে রেহানা বেবি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চাচা সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু তখন কি এমন ঘটেছিল এই দিঘিতে যার ফলে এত বছর পর জোড়া ফিরে এসেছে? বৃদ্ধ চাচা, হ্যাঁ মা, তাহলে শোনো সেই দিন ঘটে যাওয়া দিঘির ঘটনা। দিঘিটা প্রথমে ততটা ভয়ানক ছিল না, পরবর্তীতে যতটা ভয়ানকে রূপান্তরিত হয়। প্রায় রাতেই দিঘির অপর পাশে লাল গোলাকার দমকা আলো দেখা যেত। কিসের আলো এটা কেউ বলতে পারত না। যে আলোটির রহস্য জানতে রাতে দিঘির ওই পারে যেত, সে এসে বলতো ওই পারে যাওয়ার পর তার দিকে প্রচণ্ড দমকা হাওয়া বয়ে আসত। দূর থেকে দেখা যেত আলোটি ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকত এবং তার দিকে এগোতো। ভয়ে সেখান থেকে চলে আসতে হতো। একদিন দেখা গেল দিঘির মাঝখানে পানিতে বুদবুদ ফোঁটা নিচ থেকে উঠছে এবং পুরো দিঘির পানি ঘোলা হয়ে যায়। এই ঘটনায় সবাই ভয় ও আতঙ্ক হয়ে পড়ে। বহু যুগের পুরনো এই দিঘিটিতে কখনো এমন